বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন ডাব্লিউবিপি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা অঙ্কের একটি সেট প্র্যাকটিস করব। চলো আজকের সেশন শুরু করা যাক। এ কোনো কাজের 1/3 অংশ কাজ 15 দিনে, বি ওই কাজের 75% কাজ 18 দিনে এবং সি ওই কাজটি একা 36 দিনে করতে পারে। বি ও সি একত্রে কাজটি 8 দিন করার পর চলে গেল, বাকি কাজটি এ একা কত দিনে করতে পারবে? দেখো, এক্ষেত্রে যে কাজটার কথা বলা হচ্ছে সেই কাজের 1/3 অংশ এ 15 দিনে করেছে। 1/3 অংশ যদি 15 দিনে করে তাহলে টোটাল অর্থাৎ যেটা এক অংশ বলো সেটা করবে 3 15 45 দিনে। তাহলে আমি দেখলাম যে কাজটার কথা বলা হচ্ছে সেই কাজটা এ একা 45 দিনে শেষ করতে পারে। বি ওই কাজের 75% মানে কত? 75/100। এই কাজটা করে 18 দিনে। আমি যদি একটু কেটে নিই 25 দিয়ে, তাহলে এটা আসবে 3/4, এটাকে 3 6 18, অর্থাৎ এক বা টোটাল কাজটা করবে 4 6 24 দিনে। তাহলে দেখলাম যে কাজটার কথা বলা হচ্ছে সেই কাজটা বি একা 24 দিনে করতে পারে, আর বলা আছে সি ওই কাজটা একা 36 দিনে করে। যে কাজের কথা বলা হচ্ছে সেই কাজটা কতটুকু, সেটা হবে এই 45 24 এবং 36 এর লসাগু। 45 24 এবং 36 এর লসাগু হচ্ছে 360, অর্থাৎ আমরা ধরে নিলাম মোট কাজ 360 ইউনিট। 360 ইউনিটকে আমি 45 দিয়ে ভাগ করলে পাবো 8, 24 দিয়ে ভাগ করলে পাবো 15 এবং 36 দিয়ে ভাগ করলে পাবো 10। এগুলো কি বেরোয়? দেখো, এ তো 45 দিনে টোটাল কাজটা করে, টোটাল মানে 360। 45 দিনে যদি টোটাল 360 কাজ করে, একদিনে কত কাজ করবে? 360কে 45 দিয়ে ভাগ করলাম, এখান থেকে পাচ্ছি 8। এইটাই আমরা লিখছি যে টোটাল কাজকে যদি আমি এটা দিয়ে ভাগ করি তাহলে যে ভাগফলটা পাওয়া যাবে সেটা হবে প্রতিদিন এ কত করে কাজ করছে, প্রতিদিন বি কতটা কাজ করছে এবং প্রতিদিন সি কতটা কাজ করছে। এটা হচ্ছে পার ডে কত ইউনিট করে এ বি সি কাজ করছে তার হিসেব। এবারে বলেছে বি আর সি কাজটা কিন্তু স্টার্ট করেছে, দেখতে পাচ্ছ বলেছে বি ও সি একত্রে কাজটা 8 দিন করলো, তারপর চলে গেল। আমি দেখছি যদি বি আর সি কে কাজে নেওয়া হয় তাহলে প্রতিদিন বি করবে 15 ইউনিট এবং সি করবে 10 ইউনিট। তাহলে প্রতিদিন এরা 15 প্লাস 10 ইউনিট করে করবে। ওরা 8 দিন করেছে, তাহলে 8 দিনে কতটা করবে? এটাকে আমি 8 দিয়ে গুণ করব। বোঝা গেছে? 15 আর 10 25, 25কে 8 দিয়ে গুণ করলে 200, অর্থাৎ বি আর সি 200 ইউনিট কাজ করে চলে গেল। বাকি কাজ যেটা থাকলো সেটা নাকি এ করবে। এ কতটা কাজ করবে? মোট 360 কাজ করতে হতো, তার মধ্যে 200 কাজ বি আর সি করে চলে গেছে, তাহলে বাকি কাজ যেটা থাকলো 160 ইউনিট সেটা এ করবে। এ 160 ইউনিট করবে। এ প্রতিদিন 8 ইউনিট করে কাজ করে, তাহলে 160 ইউনিট কাজ করতে এর সময় লাগবে 20 দিন, যেটা অপশন নাম্বার 3-তে আছে। 108 কিমি পার ঘন্টা বেগে কোনো গাড়ির একটি রেসিং ট্র্যাকে এক পাক যেতে 15 মিনিট সময় লাগে। এক পাক 9 মিনিটে শেষ করতে গাড়িটির বেগ কত বাড়াতে হবে? এখানে চেয়েছে গাড়ির বেগ কত বাড়াতে হবে, কত করতে হবে না। দেখো, এক্ষেত্রে যেটা বলছে যে এক পাকই ঘুরতে হবে, প্রথমেও এক পাক ঘুরছে, পরের বারেও এক পাক ঘুরছে, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা এখান থেকে এই এক পাকের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কিন্তু দুটো ক্ষেত্রেই একই আছে। যখন 108 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে তখন যে ডিস্টেন্স গেছে, এখন কম সময়ে যাচ্ছে কিন্তু সেই সমান ডিস্টেন্সই যাচ্ছে। আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। যদি প্রথম ক্ষেত্রে স্পিড s1 হয়, প্রথম ক্ষেত্রে টাইম t1 হয়, তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু আমি বলবো স্পিড s1 ইনটু t1, অর্থাৎ স্পিডকে টাইম দিয়ে গুণ করলে ডিস্টেন্স পেলাম। দ্বিতীয় ক্ষেত্রে স্পিড যদি s2 এবং টাইম যদি t2 হয়, তাহলে আমি বলবো দ্বিতীয় ক্ষেত্রে ডিস্টেন্স হবে সেই একই d। কেন? একই দূরত্ব গেছে। অর্থাৎ আমি দেখলাম প্রথম ক্ষেত্রে স্পিড আর টাইম যা হবে সেই দুটোকে গুণ করলে ডিস্টেন্স পাবো, এবং সেই সমান ডিস্টেন্স পাবো যদি দ্বিতীয় ক্ষেত্রে স্পিড s2 এবং দ্বিতীয় ক্ষেত্রে টাইমটা t2 হয়। কিন্তু d তো দু জায়গাতেই সমান, তাহলে আমি বলবো s1 t1 ইজ ইকুয়াল টু s2 t2।
বোঝা গেছে? এখানে 1 আর 2 বলতে বোঝাচ্ছে প্রথমে স্পিড প্রথমে টাইম, পরে 2 নম্বর যেহেতু আছে পরে স্পিড পরে টাইম। প্রথমে স্পিড কত ছিল? 108, আমি এখানে স্পিডের জায়গায় 108 লিখলাম। টাইম কত ছিল? 15 মিনিট। 15 মিনিট, তুমি এটা 15 মিনিট লিখতে পারো বা 15/60 ঘন্টা করতে পারো, আমি এখানে 15 মিনিট লিখছি। 108 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 15 মিনিট গেছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে স্পিডটা কত হবে আমি জানি না, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে টাইমটা 9 মিনিট, আমি এখানে 9 মিনিট লিখছি। এটা 9/60 ঘন্টাও করতে পারে, মিনিট মিনিট কেটে গেল। 9 দিয়ে যদি আমি এটা কাটি, 9 12 108, তাহলে 15কে 12 দিয়ে গুণ করব, বোঝা যাচ্ছে? 15কে 12 দিয়ে গুণ করলে 180 হবে, সেটা হবে S2, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে স্পিড 180। প্রথম ক্ষেত্রে স্পিড ছিল 108, দ্বিতীয় ক্ষেত্রে স্পিড হলো 180। স্পিড কতটা বাড়াতে হলো? 180 থেকে 108 বাদ দেবো। দ্বিতীয় ক্ষেত্রে স্পিড থেকে প্রথম ক্ষেত্রে স্পিডটা যদি আমি মাইনাস করি, তাহলে স্পিড বাড়লো প্রতি ঘন্টায় 72 কিলোমিটার, যেটা অপশন নাম্বার 3-তে আছে। 13টি সংখ্যার গড় 42, যদি 14তম সংখ্যাটি এর সঙ্গে যোগ করা হয় তাহলে গড় হয় 44। 14তম সংখ্যাটি কত? দেখো, 13টা সংখ্যার গড় বলা আছে 42, আর একটা সংখ্যা অ্যাড করছে, তাহলে 14টা সংখ্যা হলো, এখন গড় হয়ে গেল 44। তাহলে গড় আগে ছিল 42, এখন 44 হলো, মানে গড় 2 বৃদ্ধি পেল। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে অ্যাভারেজের চ্যাপ্টারে যদি পারো গিয়ে দেখো, একটা এই ধরনের অঙ্কের একটা ভিডিও স্পেশালি বানানো রয়েছে। সেখানে এই অঙ্কগুলো কিভাবে করতে বলা হয়েছে। এই কোণের এই ক্রস দেখতে পাচ্ছ, এই ক্রস দুটো ফিগার খেয়াল করো, একটা আছে 13, একটা আছে 44। এই ক্রসের যে সংখ্যাটা আছে তাকে দিয়ে আমি এইটাকে গুণ করব, এবং এখানে যেটা আছে সেটাকে আমি এটা দিয়ে এইটাকে গুণ করব, অর্থাৎ বাইরে যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যা হবে এইটার সঙ্গে একটা গুণ এবং এইটার সঙ্গে একটা গুণ। 13কে 2 দিয়ে যদি আমি গুণ করি পাবো 26 প্লাস 26, আর 44কে 1 দিয়ে যদি গুণ করি তাহলে 44 একে 44। এইটা কত হলো? 44 6 50 20 70। এই 70টা কি বেরোলো? এই 70টা বেরোবে এখানে যতটা বাড়বে, যেমন এখানে একটা সংখ্যা বেড়েছে, সেই একটা সংখ্যার মান হচ্ছে 70, বোঝা যাচ্ছে? এখানে যে সংখ্যাটা থাকবে, যেমন এক্ষেত্রে একটা আছে, মানে একটা সংখ্যা যেটা নতুন বেড়েছে তার মান হচ্ছে 70, যেটা অপশন নাম্বার 1-তে আছে। যদি এখানে 1-এর বদলে 2 থাকতো, আমি বলতাম এই দুটো সংখ্যার টোটাল 70, বোঝা যাচ্ছে? যদি এখানে 2 থাকতো তাহলে আমি বলতাম এই দুটো সংখ্যা আসার ফলে 70 বেড়েছে, তার মানে এই দুটো সংখ্যার টোটাল হবে 70। কোনো পরীক্ষায় যদি 50 জন কম আবেদন করত এবং 25 জন কম নির্বাচিত হতো, তবে নির্বাচিত ও অনির্বাচিত প্রার্থীর অনুপাত হতো 9:4। কতজন পরীক্ষার্থী আবেদন করেছিল যদি নির্বাচিত ও অনির্বাচিত প্রার্থীর অনুপাত 2:1 হয়? দেখো, অঙ্কটা আসা প্রশ্ন, পরীক্ষায় এসছে 2:1, আমি এটাকে দেখি বলবো উত্তর হবে অপশন নাম্বার 3। অঙ্কটা পরীক্ষায় যখন এটা দিয়েছে আমি শুধুমাত্র এইটুকুনি করব। কেন আমি বলবো, দেখো এক্ষেত্রে এখানে বলেছে নির্বাচিত ও অনির্বাচিত প্রার্থীর অনুপাত 2:1। আমি যদি নির্বাচিত আর অনির্বাচিত এখানে লিখি, সেই অনুপাতটা হচ্ছে 2:1। আমি মনে করলাম 2x নির্বাচিত হয়েছে এবং অনির্বাচিত x। দেখো, নির্বাচিত ও অনির্বাচিত মিলিয়ে টোটাল যেটা হবে সেটাই হবে টোটাল ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছিল, অর্থাৎ আবেদন কতজন করেছিল? আবেদন করেছিল 2x প্লাস x, অর্থাৎ 3x জন। এটা আমি বলতে পারি 3x জন আবেদন করেছিল, তার মধ্যে 2x জন সিলেক্টেড হয়েছে এবং x জন সিলেক্টেড হয়নি, এটা আমি বলতে পারি। তাহলে মোট 3x জন আবেদন করেছিল। এখানে বলেছে যে কতজন পরীক্ষার্থী আবেদন করেছিল, তাহলে এখানে যে উত্তরটা থাকবে সেটা অবশ্যই 3-এর গুণিতক হবে, তার কারণ আবেদন করেছিল 3 × x। তাহলে 3-এর গুণিতক অপশনের মধ্যে কোনটা আছে? এইটা 5 আর 2 7 আর 8 আসছে, এটা হবে না। এটা 5 আর 2 7 যোগফল আসছে, এটা হবে না।
এখানে 5 সাথে 12 আর 3 15 আসছে, এটা হতে পারে। এখানে শুধু 5 আছে যেটা 3 দিয়ে বিভাজ্য না। তাহলে দেখলাম অপশনের মধ্যে 3 দিয়ে বিভাজ্য সংখ্যা একটাই আছে, সেটা হচ্ছে 375। তাই এক্ষেত্রে উত্তর হলো অপশন নাম্বার 3। আবার বলছি, এটা কোনো একটা পরীক্ষার সালে আসা প্রশ্ন। এবারে দেখো, কেউ যদি বলো 3 গুণিতক, মনে করুন সবগুলোতেই আছে, তোমরা যেটা সব সময় বলো যে হ্যাঁ অনেকগুলো আছে, তাহলে করব, তাহলে ডেসক্রিপটিভ যেভাবে করে সেইভাবেই তোমায় করতে হবে। কিন্তু আমি আবার বলছি, পরীক্ষার সময় তোমাদের এই প্রশ্ন যখন দেওয়া হয়েছে তখন জানতে চাওয়া হচ্ছে তুমি কত ফাস্ট এটাকে ধরতে পারো। দেখো আমরা কি বললাম, নির্বাচিত 2x এবং অনির্বাচিত x, তাহলে মোট আবেদন করেছিল 3x জন। ঠিক, এই যে মোট 3x জন আবেদন করেছিল, বলছে যদি 50 জন কম আবেদন করত, তাহলে আবেদন কতজন করত? 3x - 50। তাহলে আবেদন করত 3x - 50, এবং বলছে 25 জন কম নির্বাচিত হতো। নির্বাচিত কতজন হয়েছে? 2x জন নির্বাচিত হয়েছিল। বলছে যদি 25 জন কম নির্বাচিত হতো, আমি 25 জন কম নির্বাচিত করে দিলাম। এটা হচ্ছে যদি আবেদন করত। আর যদি নির্বাচিত 25 জন কম হতো, নির্বাচিত 2x হয়েছে, তার থেকে 25 কমিয়ে দাও, তাহলে অনির্বাচিত কতজন হতো বলো তো? তাহলে তখন অনির্বাচিত হতো, আবেদন করেছে 3x - 50, সেখান থেকে আমি বিয়োগ করব কোনটা? যারা নির্বাচিত হয়েছে। আবেদন থেকে নির্বাচিত যারা হয়েছে সেটাকে যদি আমি বিয়োগ করে দিই, তাহলে কিন্তু অনির্বাচিত পাবো। এটাকে খুব তাড়াতাড়ি যদি আমি ক্যালকুলেশন করি, সেটা হবে এইটা। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে x - 25, অর্থাৎ অনির্বাচিত তখন হতো x - 25। তাহলে আমি দেখলাম নির্বাচিত হয়েছিল, তার নির্বাচিত হতো 2x - 25 এবং অনির্বাচিত হতো x - 25। বলেছে নির্বাচিত আর অনির্বাচিতর অনুপাত 9:4 হতো। আমি দেখছি নির্বাচিত আর অনির্বাচিতর অনুপাত, এটা প্রশ্নে বলছে 9/4। আমি যদি সলভ করি, 4 দুগুণে 8x, 9 9x, দুটোই পজিটিভ আছে, তাই সংখ্যা দুটো বিয়োগ হবে। ক্রস গুণের ক্ষেত্রে খেয়াল রাখবে যে দুটোই যদি পজিটিভ আসে বা দুটোই যদি নেগেটিভ আসে, তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা জাস্ট বিয়োগ করবে। যেমন এক্ষেত্রে 9 9, 9x, আর এদিকে হচ্ছে 4 দুগুণে 8x, দুটোই পজিটিভ, তাই 9x থেকে 8x বাদ দিয়ে বলো x সমান কত হবে। দেখো এদিক থেকে 4 25 100, এখানে -100 আসছে, খেয়াল করো। আর এখানে 25কে 9 দিয়ে আমি গুণ করব, 25কে 9 দিয়ে গুণ করে আমি পাবো 225। 225 এটাও মাইনাস আসছে, এবং 4 25 100 এটাও মাইনাস আসছে। দুটোই পজিটিভ বা দুটোই মাইনাস হলে শুধুমাত্র সংখ্যাগুলোকে আমরা বিয়োগ করব। 225 থেকে 100 বাদ দিলে 125 বেরোবে। বোঝা যাচ্ছে? তাহলে x এর মান এলো 125। এখানে কি বলেছিল, কতজন পরীক্ষার্থী আবেদন করেছিল? দেখো আবেদন করেছিল 3x জন, তাহলে 3 ইন্টু এক্স এর ভ্যালু 125, অর্থাৎ উত্তর হবে 375 জন, যেটা তোমরা প্রথমেই করেছিলে 3 গুণিতক হিসেবে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন, পি, কিউ ও আর তিনটি ভিন্ন প্রকারের বস্তুর প্রতিটির মূল্য যথাক্রমে 200 টাকা, 300 টাকা ও 400 টাকা। সুরেশ মোট 2000 টাকা দিয়ে প্রতি প্রকার বস্তু 1:2:3 অনুপাতে কিনলো। কিউ প্রকারের কতগুলি বস্তু সে কিনেছিল? দেখো তিনটে বস্তু আছে, পি, কিউ, আর। পি বস্তুটার মূল্য হচ্ছে, প্রতিটার মূল্য 200 টাকা, কিউ এর প্রতিটার মূল্য 300 টাকা এবং আর এর প্রতিটার মূল্য 400 টাকা। এবারে পি বস্তু যদি একটা কেনে, কিউ বস্তু দুটো কিনেছে এবং আর বস্তু তিনটে কিনেছে। দেখেছো এখানে বলা আছে 1:2:3 অনুপাতে কিনলো। তাহলে পি যদি একটা কেনে, কিউ কিনবে দুটো, আর কিনবে তিনটে। যদি একটা পি বস্তু কেনে এবং প্রতিটা পি বস্তুর দাম 200 টাকা হয়, তাহলে একটা পি বস্তুর দাম কত? তোমরা বলবে 200 একে 200 টাকা। একটা কিউ বস্তুর দাম 300 টাকা, তাহলে দুটো কিউ বস্তুর দাম কত? 300 দুগুণে 600 টাকা। এবং একটা আর বস্তুর দাম 400 টাকা হলে তিনটে আর বস্তুর দাম 3 4 12, অর্থাৎ 1200 টাকা। তাহলে মোট সে 1200 6 1800 200 2000 টাকার জিনিস কিনলো। আমি বলবো 2000 ইউনিটের জিনিস কিনলো। আমি দেখছি 2000 ইউনিটের জিনিস কিনেছে, প্রশ্নে বলেছে 2000 টাকার জিনিস কিনেছে, তাহলে এই 2000 ইকুইভ্যালেন্ট টু 2000 টাকা। এক ইউনিটের ভ্যালু কত হবে? 1 টাকা।
বোঝা যাচ্ছে? 1 ইউনিট 1। এবার এখানে দেখো, যখন আমি এখানে গুণ করেছিলাম 200 কে 1 দিয়ে 200 টাকা বলেছিলাম, 300 কে 2 দিয়ে 600 টাকা ইত্যাদি, তাহলে এটা 2000 টাকা এসেছিল আমাদের হিসেবে। তাহলে আমি এখানে লিখতে পারতাম 2000 টাকা আমরা বলছি, ওরাও বলছে 2000 টাকা। তাহলে 2000 কেটে গেছিল, টাকা টাকা কেটে গেছিল, অর্থাৎ 1 এর ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 1। বোঝা যাচ্ছে? 1 ইউনিটের ভ্যালু যদি 1 হয়, কিউ প্রকারের কতগুলো বস্তু ছিল? কিউ ছিল 2 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু যদি 1 হয় তাহলে 2 ইউনিটের ভ্যালু হবে 2। তাহলে কিউ দুটো বস্তু কিনেছিল, অর্থাৎ কিউ প্রকারের বস্তু 2 পিস কেনা হয়েছিল, যেটা অপশন নাম্বার 1 এতে আছে। পরের প্রশ্ন, এক গোয়ালা জল মিশ্রিত দুধ প্রতি লিটার 9 টাকা হিসেবে বিক্রি করে 20% লাভ করলো। যদি 1 লিটার খাঁটি দুধের মূল্য 10 টাকা হয়, তবে ওই মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত কত ছিল? দেখো, এক্ষেত্রে জল যখন দুধের মধ্যে মেশানো হলো তখন প্রতি লিটার 9 টাকা করে সে বিক্রি করেছে। 9 টাকায় বিক্রি করে 20% লাভ হয়েছে। তাহলে যখন সে জল আর দুধ মিশিয়েছিল তখন ক্রয় মূল্য কত ছিল? বুঝতে পারছো? 9 টাকায় বিক্রি করে 20% লাভ হয়েছে। আমি চাইছি যে বিক্রি করার আগে যখন মিশ্রণটা ছিল তখন সেই মিশ্রণটা তৈরি করতে প্রতি লিটারে তার কত টাকা খরচ হয়েছিল। 20% লাভ মানে কি? একটা বেসিক ফিগার হবে 100, 20% লাভ বলেছে তাই এর সঙ্গে আমি 20 যোগ করে 120 লিখব। এবার আমি কোথায় যেতে চাইছি? 9 টাকায় বিক্রি করে তার লাভ হয়েছে, আমি চাইছি ক্রয় মূল্য কত। যেহেতু 9 টাকায় বিক্রি করে লাভ হয়েছে তাই ক্রয় মূল্যটা কম ছিল, তবেই তো 9 টাকায় বিক্রি করে লাভ হয়েছে, তাই তো? তাহলে 9 টাকায় বিক্রি করে যেহেতু তার লাভ হয়েছে, আমি ক্রয় মূল্য বার করতে চাইছি, এবং ক্রয় মূল্য যেহেতু কম ছিল, যাই বললাম ক্রয় মূল্য যেহেতু কম ছিল, তাই এদের মধ্যে কম ফিগারটা উপরে বসবে আর বাকি ফিগারটা নিচে বসবে। বোঝা যাচ্ছে? তাহলে এটা 15/2 অর্থাৎ 7.5। এটা কি? এটা হচ্ছে জল আর দুধ যখন মিশিয়েছো সেই মিশ্রণের প্রতি লিটারের মূল্য কত। এবারে দেখো, খাঁটি দুধ এখানে রয়েছে, খাঁটি দুধের মূল্য দেওয়া আছে 10 টাকা প্রতি লিটার। দুধের সঙ্গে জল মেশানো হয়েছে, জলের সাধারণত দাম হয় না। এক্ষুনি বলবে কেন, বোতলের জল তো অনেক, আমরা ধরে নেব জলের দাম হয় না যদি আমি অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করতে চাই। দুধের দাম 10 টাকা, জলের দাম কিছু নেই তাই 0 টাকা। এবার দুধ আর জল যখন মেশানো হলো তখন তার মূল্য হচ্ছে 7.5 টাকা, সেটা আমি এখানে রেখে দিলাম। বোঝা যাচ্ছে? দেখো, এইটাকে 7.5 না করে 3 5 15/2 রাখো, সুবিধে হবে। দশমিক বেকার বেকার এনে লাভ নেই, এখানে আমি 15/2 করলাম। বুঝা যাচ্ছে? এবার দেখো, অ্যালিগেশন প্রসেস করার আগে এই যে ফ্র্যাকশনটা আছে এই ফ্র্যাকশনটাকে তুলতে হবে। নিচে 2 আছে তাই 2 দিয়ে সবগুলোকে গুণ করে নাও। 2 দিয়ে যদি 10 কে গুণ করি 10 দুগুণে 20 হবে। 2 দিয়ে 0 কে গুণ করলে 0 হবে। 2 দিয়ে 15 কে গুণ করলে 15 হবে। তাহলে পুরো ফিগারটা এলো 20 0 15। আমরা জাস্ট এটাকে ক্রস বিয়োগ করব, সেটা হবে 5। এই ক্রস বিয়োগ করব, সেটা হবে 15। এটাকে যদি আমি 5 দিয়ে কাটি এটা আসবে 3:1। অর্থাৎ মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:1, যেটা অপশন নাম্বার 1 এতে আছে। বুঝেছো? এইটাই চেয়েছে। পরের প্রশ্ন, এক ব্যক্তি 2800 টাকায় যতগুলি টেবিল কিনতেন, যদি টেবিলের দাম 40% বৃদ্ধি পায় তবে ওই টাকায় তিনি আগের তুলনায় 20টি টেবিল কম পান। প্রতিটি টেবিলের পূর্বের মূল্য কত ছিল? দেখো, আগে আর এখন এই দুটো জিনিস এখানে বলা হয়েছে। আগে দেখো 40% দাম বৃদ্ধি পেয়েছে, 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 40/100। আমি যদি কাটি 20 দিয়ে, এটা হবে 2/5। মানে আগে যদি 5 দাম থাকতো, এখন 2 বেড়েছে। কেন 40% বেড়েছে? 40% মানে 2-এর 5 বেড়েছে। 2-এর 5 মানে কি? আগে যদি 5 দাম থাকতো এখন 2 বেড়েছে। আগে 5 দাম থাকলে এখন 2 বেড়েছে, তাহলে এখন কত হয়েছে? 5 আর 2 7 ইউনিট। এটা হচ্ছে দাম, আগের দাম আর এখনকার দাম। দেখো, আগের দাম আর এখনকার দাম যদি 5:7 হয়, অর্থাৎ 5 টাকার জায়গায় এখন দাম যদি 7 টাকা হয়,
তাহলে আমি যে বস্তুটা পাবো তার রেশিও ঠিক উল্টো হবে, অর্থাৎ আগে যদি 7 পিস পেতাম তাহলে এখন পাবো 5 পিস। এটা কেন হয়? দেখো আগে দাম কম ছিল, এখন দাম বেড়ে গেছে। তাহলে আমি যদি একই টাকায়, দেখো এখানে বলেছিল 2800 টাকায়, তার মানে যে টাকায় আমি আগে কিনতাম সেই টাকায় এখনো কিনছি। এই টাকাটা যদি ফিক্স থাকে তাহলে এই যে বস্তু যতগুলো আমি পাবো তার রেশিও হবে দামের রেশিও ঠিক উল্টো। তার কারণ হচ্ছে দাম 5 ছিল 7 হয়েছে, দাম বেড়েছে। দাম যদি বাড়ে আমি কিন্তু বস্তু কম কিনবো যদি আমি একই টাকায় কিনতে চাই। বোঝা যাচ্ছে? তাহলে এক্ষেত্রে বস্তুর রেশিও 7:5। এখানে বস্তু বলতে টেবিলের কথা বলা হয়েছে, অর্থাৎ আগে যদি 7 পিস টেবিল পেতাম তাহলে এখন পাচ্ছি 5 পিস টেবিল। তাহলে আমি এখন টেবিল কতটা কম পাচ্ছি? 2 ইউনিট কম পাচ্ছি। কিন্তু প্রশ্নে বলেছে টেবিল 20টা কম পাচ্ছি, আমি বলছি 2 ইউনিট, প্রশ্ন বলছে 20টা টেবিল কম পাচ্ছি, তাহলে 2 ইউনিটের ভ্যালু যদি 20 হয় 1 ইউনিটের ভ্যালু হবে 10টা। তাহলে আমি দেখছি 1 ইউনিটের ভ্যালু 10টা। এখানে চেয়েছে পূর্বে, তাহলে আমি দেখব পূর্বে বা আগে কত ইউনিট টেবিল আমি পেতাম। পূর্বে আমি 7 ইউনিট টেবিল পেতাম। 1 ইউনিটের ভ্যালু যদি 10 হয় তাহলে এই 7 ইউনিটের ভ্যালু কত হবে? এটাকে 10 দিয়ে গুণ করে আমি বলবো 70টা। তাহলে আগে আমি 70টা টেবিল কিনতাম কত টাকায়? এই ফিক্স যে টাকাটা আছে 2800 টাকা। 70টা টেবিলের দাম যদি 2800 টাকা হয়, প্রতিটা টেবিলের দাম কত? 2800 কে 70 দিয়ে ভাগ করব, পাবো 40 টাকা। তাহলে উত্তর হবে 40 টাকা, যেটা অপশন নাম্বার 1 এ আছে। কোনো ছাত্র একটি সংখ্যাকে 4-এর 5-এর পরিবর্তে 5-এর 4 দিয়ে গুণ করলো, তার ভুলের পরিমাণ নির্ণয় করো। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে x ধরো না, কি ধরতে পারো? এখানে যে দুটো ডিজিট দিয়েছে 4 আর 5, এদের গুণফল নির্ণয় করো। 4 5 কত? 20। তুমি মনে করো যে সংখ্যাটা হচ্ছে 20, বুঝতে পারছো? এবার ওকে 4-এর 5 দিয়ে গুণ করতে বলা হয়েছে, তাহলে ঠিক উত্তর কত হতো? সংখ্যাটাকে 4-এর 5 দিয়ে গুণ করতে বলা হয়েছিল, তাহলে ঠিক উত্তর আসা উচিত 16। কিন্তু সে ভুল করেছে, ভুল করে কত উত্তর হয়েছে? এই 20 কে 4-এর 5-এর পরিবর্তে 5-এর 4 দিয়ে গুণ করছে, তাহলে তার উত্তর কত এসছে? 25। তাহলে সে ভুল করে 25 করলো। তাহলে সে কতটা বেশি লিখলো? 16 লেখা উচিত ছিল, 25 লিখেছে, তাহলে 9-এ সে ভুল করেছে। এখানে বলেছে ভুলের পরিমাণ নির্ণয় করো, তার মানে যে ভুলটা সে করেছে এই 25, এর মধ্যে কতটা ভুল আছে? 25-এর মধ্যে 9 ভুল আছে, এটা যদি মাইনাস করে দিই তাহলে কিন্তু 16 হবে। খেয়াল রেখো ভুলের পরিমাণ চাইছে, তাই আমি দেখব ভুল অরিজিনালি আমি 25টা করেছি, তার মধ্যে ভুলের পরিমাণ হচ্ছে 9টা। 100-র মধ্যে কত, এটাই কিন্তু প্রশ্ন চেয়েছে। এটাকে জাস্ট কাটো, 4 9 36% হবে এই প্রশ্নের উত্তর, যেটা অপশন নাম্বার 1 এ আছে। কোনো বস্তু 700 টাকায় বিক্রি করলে যত টাকা ক্ষতি হতো, বস্তুটি 1100 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হতো। 12.5% লাভে বিক্রি করতে হলে বস্তুটির বিক্রয় মূল্য কত হবে? দেখো এইটা বস্তুর ক্রয় মূল্য বা সিপি। এবারে 700 টাকায় বিক্রি করে দিল, তাহলে তার যত টাকা ক্ষতি হলো, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত আমি মনে করলাম 1 ইউনিট ক্ষতি হলো, তাহলে এই জিনিসটাই যখন 1100 টাকায় বিক্রি করছে তখন নাকি তার আগের তুলনায় 3 গুণ লাভ হতো। আমি বলেছি তার ক্ষতি হতো 1 ইউনিট, এখন 3 গুণ লাভ হচ্ছে, অর্থাৎ 3 ইউনিট, এর 3 গুণ লাভ হচ্ছে, অর্থাৎ 3 ইউনিট লাভ হচ্ছে। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 3 ইউনিট, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1 ইউনিট, যেটা আমি ক্ষতি ধরেছিলাম। বোঝা যাচ্ছে 1 ক্ষতি হলে তার 3 গুণ লাভ হবে, অর্থাৎ লাভের পরিমাণ 3। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে টোটাল ডিস্টেন্সটা দেখছো এটা কতটা? তোমরা বলবে এই ডিস্টেন্সটা হচ্ছে 3 আর এই ডিস্টেন্সটা হচ্ছে 1, অর্থাৎ মোট ডিস্টেন্স হচ্ছে 4। কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা ফিগার ছিল 1100 আর এখানে দেখতে পাচ্ছি একটা ফিগার 700, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত? তোমরা বলবে এ আছে 1100-তে আর ও আছে 700-তে, তাহলে ওদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 400। আমি বললাম এদের মধ্যে ডিস্টেন্স 4 ইউনিট, আবার এখানে দেখাচ্ছি এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 400 টাকা। কেন? এটা টাকা থেকে টাকা মাইনাস করেছি। 4 ইউনিটের ভ্যালু যদি 400 টাকা হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে?
400 কে 4 দিয়ে ভাগ করলে 100 টাকা। 1 ইউনিটের ভ্যালু 100 টাকা, তাহলে আমি এই জায়গায় 1 ইউনিট না লিখে 100 টাকা লিখতে পারি। তাহলে এখন প্রশ্নটা এলো 700 টাকায় একটা জিনিস বিক্রি করে 1 ইউনিট অর্থাৎ 100 টাকা ক্ষতি হয়েছে। 700 টাকায় বিক্রি করে যদি 100 টাকা ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য কত? তোমরা বলবে 700 টাকায় বিক্রি করে যেহেতু 100 টাকা ক্ষতি হয়েছিল তাই ক্রয় মূল্য 100 টাকা বেশি ছিল, অর্থাৎ বস্তুটার ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। এই বস্তুটাকে 12.5% লাভে বিক্রি করতে হবে। 800 টাকায় 12.5% লাভ। দেখো 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/8। কেন 1/8-কে দেখো আমি যদি শতাংশে পরিণত করি পার্সেন্টেজে, 100-কে 8 দিয়ে ভাগ করলে 12.5 দেবে, তাহলে 12.5% মানে আমি 1/8 বলতে পারি। তাহলে 1/8 অংশ লাভ হচ্ছে। 800 টাকায় 1/8 অংশ যদি লাভ হয় তাহলে লাভের পরিমাণ কত হবে? 100 টাকা। এটা হবে লাভ। তাহলে কোনো একটা জিনিস 800 টাকায় কিনে যদি 100 টাকা লাভে বিক্রি করো তাহলে বিক্রয় মূল্য কত হবে? তোমরা বলবে বিক্রয় মূল্য হবে 900 টাকা। বোঝা গেছে? প্রশ্নে তাই চেয়েছে 12.5% লাভে বস্তুটার বিক্রয় মূল্য কত? আমরা বার করলাম বস্তুটার বিক্রয় মূল্য 900 টাকা, যেটা অপশন নাম্বার 1-তে আছে। 5% সুদের হারে কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা হলে আসল টাকার পরিমাণ কত? যারা এই ভিডিওটা প্রথম দেখছো, চক্রবৃদ্ধি সুদের যে ভিডিওগুলো আছে পারলে একটু দেখে নাও, সেখানে যে কনসেপ্ট দেওয়া হয়েছে অনেক জটিল অঙ্ক কিন্তু খুব সহজে করা যায়। আমি মূলধন বা আসল টাকাটাকে 100 মনে করলাম। এখানে যেহেতু 2 বছরের কথা বলা হয়েছে তাই আমি দুটো ব্লক, একটার একটা দুটো ব্লক এখানে এভাবে টেনে নিলাম। খেয়াল করো এই ব্লকে এই রো বরাবর যে সংখ্যাগুলো লিখবো সেগুলো হবে সিম্পল ইন্টারেস্ট, আর এই ব্লকে এই রো বরাবর যে সংখ্যাগুলোকে লিখবো তাদের টোটালটাকে বলা হবে ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য এসি তে থাকবে। এখানে যতগুলো সংখ্যা আমি লিখবো, বোঝা গেছে, তাদের যোগফলকে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট বলা হবে। এখন দেখো 5% সুদ, 100 টাকা যদি আসল হয় 5% সুদ মানে কত হবে? 5 টাকা। আমি তাহলে বলবো সিম্পল ইন্টারেস্ট আমি 5 টাকা পাবো প্রথম বছরের জন্য, দ্বিতীয় বছরও সিম্পল ইন্টারেস্ট 5 টাকা পাবো, তার কারণ সিম্পল ইন্টারেস্ট প্রতি বছর একই থাকে যদি মূলধনটা ফিক্স থাকে এবং রেটটা ফিক্স থাকে। বোঝা গেছে? তাহলে সিম্পল ইন্টারেস্ট আমি লিখে নিলাম এই অবস্থায়। এই জায়গায় যেটা লিখবো প্রথম বছরের ক্ষেত্রে এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। প্রথম বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট যে টাকাটা হয় সরল সুদও কিন্তু সেই টাকাটা হয়, তাই কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য সব সময় প্রথম বছরের শেষে শূন্য হবে। এখানে কি ফিগার বসবে? এখানে যে ফিগারটা বসেছে, যে টাকাটা বসেছে, সেই টাকাটাকে এই 5% সুদ দিয়ে আমি গুণ করব। কেন? এই জায়গাটাও কিন্তু ইন্টারেস্ট আসবে। বোঝা গেছে? কেন? এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য, অর্থাৎ এটাও একটা ইন্টারেস্ট। আমি এই যে 5 টাকাটা পেয়েছি এই 5 টাকার জন্য 5% ইন্টারেস্ট কত হবে? 5 টাকার 5% মানে হচ্ছে 0.25 টাকা। আমি কি বলেছিলাম? এই সুদে যে সংখ্যাগুলো পাওয়া যাবে তাদের যোগফলকে বলা হবে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। এখানে এই দুটো সংখ্যা পেয়েছি, এদের যোগফল হচ্ছে 0.25, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য এইটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে এটা নাকি 25 টাকা। তাহলে আমি বলতে পারি এটার মান হচ্ছে 25 টাকা। এখান থেকে যদি দশমিক তুলে দাও এখানে তাহলে 200 শূন্য আসে, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু হবে 100 টাকা। 1 ইউনিটের ভ্যালু যদি 100 হয় তাহলে আসল টাকার পরিমাণ কত? আমরা আসল টাকা 100 ইউনিট ধরেছিলাম, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? 100 ইন্টু 100 অর্থাৎ 10,000 টাকা, যেটা অপশন নাম্বার 1-তে আছে। বোঝা যাচ্ছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।